হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে আমরা প্রত্যেক দিন বেলা 1টার দিকে এসএসসি জিডির ক্লাসটা প্রোভাইড করছি। এসএসসি জিডির ক্লাসটাতে আমরা বর্তমানে জিকে কোশ্চেনগুলো প্রোভাইড করছি। জিকে কোশ্চেন তোমাদের 20টা থাকবে, যার মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ তোমাদের শুধুমাত্র জিকে থেকে 40 নম্বর এসএসসি জিডিতে। তো সেই সমস্ত প্রশ্নগুলো নেওয়া হয় যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সমস্ত প্রশ্নগুলোই নেওয়া হয়েছে। তোমরা প্রত্যেক দিন ভিডিওসগুলো দেখবে, আশা করি তোমাদের এসএসসি জিডিতে জিকের প্রশ্নগুলো সম্পূর্ণ কমন পাবে। জিকে শেষ হলেই আমরা বাকি সাবজেক্টগুলোর দিকে এগিয়ে যাব। তো স্টুডেন্টস, প্রথম প্রশ্নটা আজকে দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে, অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? অপশন বলছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, তেহরান। অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু সিডনি বা মেলবোর্ন নয়, এটা মনে রাখবে, এটা হচ্ছে ক্যানবেরা। তোমরা নিজেরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে নিজেরা প্রথমে উত্তর করবে, তারপরে উত্তরটা মিলিয়ে নিবে। এইভাবে তোমাদের কত স্কোর হচ্ছে সেটাও জানাবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটার অফলাইন ব্রাঞ্চ রয়েছে, অফলাইন ব্রাঞ্চগুলো আমাদের বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, মালদা, কালীগঞ্জে রয়েছে। এই সমস্ত ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো, যেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক। তোমরা পেয়ে যাবে হিন্দির শিক্ষক, যেটা 40 নম্বরে হিন্দি ব্যাকরণ রয়েছে, সেগুলোর জন্য জিকের শিক্ষক পাবে, জিএস পেপারের শিক্ষক পাবে। পাশাপাশি তোমরা ম্যাথ এবং রিজনিংয়ের শিক্ষক পাবে, ইংলিশের আলাদা করে শিক্ষক পাবে। তো সমস্ত শিক্ষক আলাদা আলাদা প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের অনলাইন ক্লাসগুলো চলে। অনলাইন ক্লাস সেটা অ্যাপসের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব এবং টেলিগ্রামের মাধ্যমে ক্লাসগুলো দেওয়া হয়। পাশাপাশি প্রচুর স্টাডি মেটেরিয়ালস, যেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি আমাদের আবাসিকের ব্যবস্থা রয়েছে, যারা দূরবর্তী স্টুডেন্ট, আবাসিকের ব্যবস্থা রয়েছে। তো তোমরা আমাদের আবাসিকে এবং অফলাইন অনলাইন ক্লাসগুলো ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। এছাড়াও আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 8759907656, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। পরের প্রশ্ন বলছে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম সেটা যেখানে হচ্ছে ইংরেজরা ঘাঁটি স্থাপন করেছিল কলকাতায়। তো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন বলছে 1810, 1805, 1802, 1800। সঠিক উত্তর হবে 1800। তোমাদের যেভাবে বললাম, প্রথমে ভিডিওটা স্টপ করে নেবে, তারপরে প্রশ্নগুলো দেখবে। তাহলে এখানে সঠিক উত্তর হলো 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে? রাশিয়াতে, আমেরিকায়, ভারতে নাকি চীনে? সঠিক উত্তর হবে ভারতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে। ভারতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে। রাশিয়াতে সবচেয়ে বেশি টাইম জোন রয়েছে, ভারতের টাইম জোন একটি, কিন্তু ডাকঘর সবচেয়ে বেশি। পরের প্রশ্ন দেখো, খড়গপুরে আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়? খড়গপুর আইআইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন হচ্ছে 1947 সালে, 1948 সালে, 1950 সালে, 1951 সালে। সঠিক উত্তর হবে খড়গপুর আইআইটি যেটা প্রতিষ্ঠিত হয় সেটা হলো 1951 সালে। জওহরলাল নেহেরু এইমস এবং আইআইটি প্রতিষ্ঠার দিকে গুরুত্ব দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে গুরুত্ব দিয়েছিলেন। তো তিনি 1951 সালে আইআইটি খড়গপুর প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, গান্ধীজির পুরো নাম কি? সোজা প্রশ্ন, তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারবে। গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি তার ঐতিহাসিক সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে প্রথম শুরু করেছিলেন। তারপরে 1915 সাল নাগাদ ভারতবর্ষে আসেন এবং ভারতে সত্যাগ্রহ আন্দোলনের সঙ্গে যুক্ত হন, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি পরপর কতগুলো আন্দোলন করেন, সেগুলো সিকোয়েন্স ধরে ধরে তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো আসে। প্রথমে তিনি অসহযোগ আন্দোলন করলেন 1920 সালে। তারপরে তিনি আন্দোলন করলেন, বিগ আন্দোলনগুলো, বড় আন্দোলনগুলো মনে রাখতে হবে। আইন অমান্য আন্দোলন, ডান্ডি অভিযান যেটা, লবণ আইন ভঙ্গ, আইন অমান্য আন্দোলন, সেটা হলো 1930। এরপরে তিনি সবচেয়ে বড় করলেন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, যার ডাক ছিল করেঙ্গি ইয়া মারেঙ্গে। তো গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের নবগঠিত রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে নতুন রাজ্য কোনটি? দেখো, 2019 সালে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু এবং লাদাখ নামে দুটো আলাদা, জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি হলো।
এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, এটা কিন্তু রাজ্য নয়, তো গুলিয়ে ফেলবে না। এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। পাশাপাশি দাদরা নগর হাভেলি আর দমন দিউকে এক করা হলো, এটাও কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে বর্তমানে 28টা অঙ্গরাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। প্রশ্নেই বলেছে যেটা, সেটা হলো যে ভারতের নবগঠিত রাজ্য, মানে এটা অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে। অপশন বলছে ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম। সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কবে প্রতিষ্ঠিত হয়? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা প্রতিষ্ঠিত হয় 2014 সালে। তো তেলেঙ্গানা রাজ্য হলো ভারতের নবগঠিত একটি রাজ্য। পরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? একটু আগে আলোচনা করে দিলাম। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, যার ডাক ছিল ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো নয়তো মরবো। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন। পরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? অপশন বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি, পরের অপশন বলছে হাইকোর্টের বিচারপতি, পরের অপশন বলছে প্রধানমন্ত্রী, পরের অপশন বলছে লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি, তিনি হলেন রাষ্ট্রপতিকে তিনি শপথ বাক্য পাঠ করান। বাকি প্রধানমন্ত্রী এবং লোকসভার অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দিতে পারেন উপরাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন। ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত ধারা হলো 52 নম্বর ধারা। 54 নম্বর ধারায় রাষ্ট্রপতি নিয়োগের কথা বলা হয়েছে, আর 52 নম্বর ধারায় রাষ্ট্রপতি থাকবেন ভারতের নিয়মতান্ত্রিক শাসক প্রধান হিসাবে, এই কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক। পরের প্রশ্ন, মিকি মাউস এর স্রষ্টাকে? মিকি মাউস এর স্রষ্টাকে? অপশন বলছে লেরি পেজ, পরের অপশন বলছে ওয়াল্ট ডিজনি, পরের অপশন বলছে আর্থার রিম্বন, পরের অপশন বলছে চার্লস উড। সঠিক উত্তর হবে ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি, যেটা মিকি মাউসের স্রষ্টা। মিকি মাউস পুরনো সবচেয়ে আমাদের শৈশবের এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িত। মিকি মাউস, আমরা দূরদর্শনে মিকি মাউস দেখতাম, তো এর প্রতিষ্ঠাতা হলেন ওয়াল্ট ডিজনি। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি ভারতে? অপশন বলছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতে যদি আয়তনে সবচেয়ে বেশি বলে তাহলে হবে রাজস্থান, আয়তনে সবচেয়ে বেশি। জনঘনত্বে বর্তমানে পশ্চিমবঙ্গ অনেকটাই বেশি, তারপরেও বিহার হলো জনঘনত্বে প্রথম। মনে রাখবে, সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম, এবং সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য হলো অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়? অল ইন্ডিয়া রেডিও 1934 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা নোট করে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখবে, আর তোমরা যদি পিডিএফ চাও তোমরা কমেন্টে জানাবে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে। অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়? 1934 সালে, 1936 সালে, 1938 সালে, 1940 সালে। এগুলো কিন্তু পরীক্ষা আসে। AIR অল ইন্ডিয়া রেডিও যেটা, সেটা প্রতিষ্ঠিত হয় 1936 সালে। বেতার তরঙ্গ ভারতের প্রথম সূচনা হয়েছিল 1936 সালে। নেক্সট দেখো, বেদ কথার অর্থ কী? অপশন বলছে জ্ঞান, পবিত্র, শিষ্য, নির্ভীক। বেদ কথার অর্থ হলো জ্ঞান। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। আর বেদের অপর নাম যেটা, সেটা হলো শ্রুতি। বেদের গুরুর কথা শুনে শুনে মুখস্থ করত শিষ্যরা, তার জন্য বেদের অপর নাম শ্রুতি, সেটা অপর নাম, কিন্তু বেদ কথার অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্নটা, রামচরিতর গ্রন্থটি রচনা কে করেছেন? অপশন বলছে তুলসীদাস, পরের অপশন বলছে সন্ধ্যাকর নন্দী, পরের অপশন বলছে মালাধর বসু, পরের অপশন বলছে বল্লাল সেন। রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। তিনি রামপালের সময়ের একজন লেখক। সন্ধ্যাকর নন্দী, তিনি রামচরিত গ্রন্থটি রচনা করেন। সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন দেখো, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করতেন সেটি কি? অখিলচন্দ্র নিয়োগী তিনি কোন ছদ্মনাম ব্যবহার করেছিলেন? কাফি খাঁ, নিরপেক্ষ, স্বপন বুড়ো, নাকি যুব নাশ? অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছিলেন সেটা হলো স্বপন বুড়ো। স্বপন বুড়ো ছদ্মনামে তিনি লিখতেন অখিলচন্দ্র নিয়োগী। সঠিক উত্তর হবে স্বপন বুড়ো। পরের প্রশ্ন, রক্তক্ষরণ রোগটি হয় কিসের অভাবে? এর মধ্যে কিসের অভাবে রক্তক্ষরণ রোগটি হয়? ভিটামিন এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন কে এর অভাবে? সঠিক উত্তর হবে ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগটি হয়। ভিটামিন কে
বেশি থাকলে রক্তক্ষরণ কমে যায়। রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন কে এর অভাবে। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ, ভিটামিন বির অভাবে স্কিনে বেরি রোগ হয় ঠোঁটে, এবং ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। পরের প্রশ্ন দেখো, অগ্নিবীণা কাব্যটি কে রচনা করেছেন? অপশন বলছে বিমল ঘোষ, পরের অপশন বলছে জয় গোস্বামী, পরের অপশন বলছে নজরুল ইসলাম, পরের অপশন বলছে মধুসূদন দত্ত। অগ্নিবীণা কাব্য সেটি রচনা করেছিলেন নজরুল ইসলাম। বিষের বাঁশি আর অগ্নিবীণা এই দুটো কাব্য ভেরির পর পরীক্ষা প্রশ্ন আসে। বিষের বাঁশি এবং অগ্নিবীণা কাব্য দুটি কে রচনা করেছিলেন? তাহলে মনে রাখবে নজরুল ইসলাম। নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, নজরুল ইসলামের ছদ্মনাম কি? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে বসে জানাবে। নজরুল ইসলামের ছদ্মনাম কি? পরের প্রশ্ন দেখো, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? অপশন বলছে 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া, 23 জোড়া। দেখো এখানে ক্রোমোজোম বলেছে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা হবে 23 জোড়া। তার মধ্যে সেক্স ক্রোমোজোম 1 জোড়া আর হচ্ছে 22 জোড়া হলো অটোজোম। তাহলে টোটাল হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম মানুষের শরীরে রয়েছে। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি শীতলতম গ্রহ? ইউরেনাস, শনি, বুধ, মঙ্গল। শীতলতম গ্রহ কোনটা হবে? শীতলতম গ্রহ হবে ইউরেনাস। এর মধ্যে শীতলতম গ্রহ হলো ইউরেনাস। আরেকটা জিনিস দেখো এখানে, শনির কোন গ্রহের বলয় আছে বললে শনি। সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তাহলে হলো বুধ। লাল গ্রহ কাকে বলা হয়? তাহলে হচ্ছে মঙ্গল। এটা মনে রেখো, বুধ হলো সবচেয়ে কাছের গ্রহ, শনি হচ্ছে যার বলয় রয়েছে, যার উপগ্রহের সংখ্যা বেশি, এবং মঙ্গল হচ্ছে যেটা হচ্ছে লাল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন গ্রহটিকে নীল গ্রহ বলা হয়? অপশন বলছে মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। দেখো পৃথিবীতে জল থাকার কারণে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে নীল মনে হয়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তাহলে এটা জল থাকার কারণে নীল দেখায় পৃথিবীকে মহাকাশ থেকে, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সঠিক উত্তর হবে পৃথিবী। আজকের শেষ প্রশ্ন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশন বলছে হাইকোর্ট, পড়াশোনা বলছে সুপ্রিম কোর্ট, পড়াশোনা বলছে রাষ্ট্রপতি, পড়াশোনা বলছে প্রধানমন্ত্রী। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক, রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা। সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়গুলো কে রক্ষা করে? সুপ্রিম কোর্ট রক্ষা করে। তাহলে সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। এই ছিল আজকের প্রশ্ন। তোমরা অফলাইন এবং অনলাইন ক্লাসগুলোতে এবং আমাদের আবাসিকের জন্য যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ক্লাসগুলো মাত্র 999 টাকায় জিএনএমের ক্লাস চলছে, এসএসসি জিডির ক্লাসও চলবে। তোমরা অনলাইন ক্লাসগুলোতে যোগাযোগ করতে পারো। এর জন্য কমেন্ট বক্সে তোমরা মেসেজ ছাড়তে পারো, আমরা রিপ্লাই করে দেবো কীভাবে তোমরা যুক্ত হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।